বিয়ের ঠিক ১ মাস পরে আমি বুঝতে পারলাম আমি কোনোদিন মা হতে পারবো না। আমার যখন বয়স ২৩ বছর তখন আমার এক প্রবাসীর সাথে বিয়ে হয়। আমার স্বামী দক্ষিণ কোরিয়াতে থাকে। পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হয়। বিয়ের আগে থেকে আমার শারীরিক একটা সমস্যা ছিল। আমার তলপেটে প্রচুর ব্যথা হতো, কিন্তু কোনো সমস্যা ওইভাবে ধরা পড়েনি ডাক্তারের কাছে। বিয়ের পরেও আমার শারীরিক এই সমস্যাটা আরো বেশি দেখা দেয়। তলপেটের ব্যথা যেন দিন দিন বেড়েই চলেছে। যখনই ব্যথা হতো ডাক্তারের কাছে গিয়ে ব্যথার কথা বললে নর্মাল ওষুধ দিত, সেটা খেলে আমার ব্যথাটা কমে যেত। এভাবেই দিনগুলো পার হচ্ছে। আমার বিয়ের ঠিক ৭ দিন পরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, আর যেটার কারণে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে বলতে থাকে, তুই একটা অসুস্থ নারী, তুই একটা অপয়া মেয়ে। আমার স্বামীকেও সবাই কথা শোনাতে থাকে, দেশে আর মেয়ে খুঁজে পাসনি, এরকম একটা অসুস্থ মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, এখন দেখ কি ভোগান্তি নাই না তোকে ভোগাতে হয়। কিন্তু আমার স্বামী মানুষ হিসেবে অনেক ভালো ছিল। আমি যে এত অসুস্থ থাকতাম, আমার স্বামী সবসময় আমার যত্ন করতো, টেক কেয়ার করতো, এমনকি সময় মতো আমার ওষুধগুলো আমাকে খাইয়ে পর্যন্ত দিত। আমার বিয়ের ঠিক ১ মাস পরে আমার স্বামী বিদেশে চলে যায়, দক্ষিণ কোরিয়াতে। কিন্তু বিদেশে চলে যাওয়ার আগে সে আমাকে আমার বাবার বাড়িতে রেখে যায় এবং সে আমাকে হাতে কিছু টাকা দিয়ে যায়, যেন আমি অসুস্থ হলে আমি ঠিকভাবে চিকিৎসা করাতে পারি এবং আমি ওষুধগুলো কিনে খেতে পারি। বাবার বাড়িতে এসে আমি কিছু ডাক্তার দেখাই, কিন্তু তার মধ্যে একটা গাইনিকে দেখানো হয়েছিল। সেই গাইনি আমাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলে। ওনার পরীক্ষা নিরীক্ষা করে আমি জানতে পারি আমার জরায়ুতে টিউমার হয়েছে। ওই গাইনি ডাক্তার আমাকে বলে, তুমি ভালো কোনো ডক্টর দেখাও এবং সেখানে গিয়ে পরামর্শ নাও। সেটার কারণে আমি ঢাকায় চলে আসি এবং ঢাকায় এসে বড় একটা ডক্টরকে দেখানোর পরে সে আমাকে জানায় আমার টিউমার থেকে ক্যান্সার ছাড়াচ্ছে, যেটার কারণে আমাকে অবশ্যই জরায়ুটা কেটে ফেলে দিতে হবে। আর যদি এই অপারেশনটা না করা হয় তাহলে আমার জীবন রিস্কের মধ্যে থেকে যায়। আমার বাবার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি ভাবে ভালোই ছিল, তাই আমার চিকিৎসা করতে সেরকম কোনো সমস্যা হয়নি। বাবা বলেছিল আর দেরি করতে হবে না, ঢাকা মেডিকেল বঙ্গবন্ধুতে আমার অপারেশনটা করা হয়। আর আমার যে এত বড় সমস্যা হয়েছে, এত বড় অপারেশন হবে, আমি এই কথাটা আমার স্বামীকে কখনো জানাইনি। শুধু স্বামী না, আমার এই সমস্যার কথা আমার শ্বশুর বাড়িতে কাউকেই জানায়নি, কারণ তারা মানুষ হিসেবে অন্যরকম ছিল। আমাকে এমনিতেই অনেক কথা শোনাতো, এই অপারেশনের কথা শুনলে তারা আরও অনেক কথা শোনাবে আমাকে, তাই আর তাদেরকে কিছু জানানো হয়নি। কিন্তু যতদিন আমি অপারেশনের কারণে অসুস্থ ছিলাম, হসপিটালের বেডে ছিলাম, আমার স্বামী আমাকে বারবার জিজ্ঞেস করতো, কি ব্যাপার, তোমার মন খারাপ, তুমি এভাবে কেন আছো? কিন্তু আমি কখনো তাকে বুঝতে দেইনি আমার এই সমস্যার কথা। তাকে বলেছে হালকা একটু জ্বর এসেছে, শরীরটা খারাপ, তাই শুয়ে আছি, ভালো লাগছে না। কষ্ট হতো তাকে মিথ্যা কথা বলতে, কিন্তু তারপরে আমি বলতে পারিনি। আস্তে আস্তে আমি সুস্থ হলাম। ৫ মাসের মতো ছিলাম প্রায় বাপের বাড়িতে, তারপরে শ্বশুর বাড়িতে গেলাম। সেখানে যাওয়াতে আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই বলতে লাগলো, এতদিন বাপের বাড়িতে থাকলে কেন, এখানে আসলে না কেন, তোমার সমস্যা কি, আরো নানান ধরনের কথা। আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে লাগলো। পরবর্তীতে আমার স্বামী তাদেরকে এগুলো বারণ করাতে তারা আর কিছু আমাকে বলেনি। পরবর্তীতে আমার স্বামী ৪ মাসের ছুটিতে আসে, এসে আমাকে দেখে সে অবাক হয়ে যায়, বলে তুমি এতটা শুকিয়ে গেলে কিভাবে? আমার মনের মধ্যে সবসময় একটাই ভয় হতো যে আমার এই সত্যিটা জানলে হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে। তো মনের ভয়টা যে আমার জীবনে সত্যি হয়ে দাঁড়াবে আমি বুঝতে পারিনি। আমার স্বামী যখনই জেনে গেল, আমার শ্বশুরবাড়ির সবাই যখনই জেনে গেল আমি আর বাচ্চা দিতে পারবো না ওদের সংসারে, তখনই তারা আমার সাথে সংসার আর টিকাতে চায়নি। তারা বসে আমাকে ভালোভাবে বুঝিয়ে আমাকে ডিভোর্স করে দেয়। আমার স্বামীকে আমি এত ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো, শুধুমাত্র একটা বাচ্চা দিতে পারলাম না বলে সে আমাকে ডিভোর্স করে দিল। এখন আমি আমার এই জীবনটা নিয়ে কোথায় যাব? সত্যি আমি নিরুপায়, কি করব আমি কিছুই জানি না। আমার মতো হতভাগা নারী আর কেউ আছে কিনা আমি তাও জানি না। প্রিয় দর্শক, এত সময় যে স্টোরিটি শুনলেন, এটি একটি আপুর জীবন কাহিনী। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।